শুধু কিছু মানুষের চরণধ্বনি আশীর্বাদের আলো হয়ে আসে জীবনে, তেমনি আজ আশীর্বাদে আমি সিক্ত হয়ে আছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নন্দন টিভির নিয়মিত অনুষ্ঠান শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমার আজকের একটি বিশেষ অনুষ্ঠান। সঙ্গে আছে আমি দিলারা নাহার বাবু, এবং আমার সঙ্গে আছে বাংলাদেশের লোকসঙ্গীতের ভাওয়াইয়া গানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, যিনি দেশাত্মবোধক গান গেয়ে সমগ্র বাংলাদেশের হৃদয় জয় করেছেন, যিনি 1971 সালে বাংলাদেশের যুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতারে 71 সালে সেই কণ্ঠযুদ্ধ শিল্পী হিসেবে নিজেকে পরিচিত করেছেন এবং সেই মহান দায়িত্ব পালন করেছেন, যার বাবাও একজন বিখ্যাত সুরকার, গীতিকার এবং লোকসঙ্গীত শিল্পী হরলাল রায়। আজ সেই মানুষটি আমাদের মজমার স্টুডিওতে এসেছেন। আমরা অত্যন্ত ধন্য। দাদা, কেমন আছেন? ঈশ্বর ভালো রেখেছেন। আপনার বাবার কথা দিয়ে, আপনার পূজনীয় বাবার কথা দিয়ে শুরু করছি। জীবনের শুরুতেই আপনাকে বলেছিলেন একটা কথা, যে আমি তোমার গুরু এবং তোমার যত গুরু আছে তুমি সব গুরুকে তুমি পা ছুঁয়ে সবসময় প্রণাম করবে, এবং তোমাকে যারা একটা গানের কলি বা একটা অন্তরা শিখিয়েছে তাদের সবাইকে তুমি সবসময় গুরু বলে মনে করবে এবং জীবনে কখনোই অহংকার করবে না। তাহলেই তুমি দেখবে যে তুমি সেই সবার হৃদয়ে সেই উপরে আছো। আপনার বাবার এই কথাটা ভীষণ ভালো লেগেছে এবং জানি আপনি সেই কথাটা আজও মেনে চলছেন। তাই আজও আপনি আমাদের সবার হৃদয়ে। সে বাবার কথা একটু মনে হচ্ছে। শুরুতেই নন্দন টেলিভিশনকে ধন্যবাদ জানাই আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য। মানে আমার একটা অন্যতম একটা দুর্বলতম স্থান আমার বাবা। আর আমার বাবা শুধু আমার বাবা নন, তিনি আমার গানের ওস্তাদ, গুরু। অর্থাৎ ফ্যামিলিগতভাবেই গান বাজনা আমাদের পরিবারে। যদিও আমার বাবা একজন ডাক্তার ছিলেন সেই ব্রিটিশ আমলে, তখন মেডিকেল কলেজ ছিল না, স্কুল ছিল। সেই বগুড়া মেডিকেল স্কুলে উনি পড়তেন, ডাক্তার হয়েছিলেন, কিন্তু এই গানের কারণে উনি আর ডাক্তারি পেশাটাকে ধরে রাখতে পারেননি। বাড়ির থেকে পালিয়ে উনি চলে যান 1946 সালে কলকাতায় যান। সেখানে তুলসী দাস লাহিড়ী, উনি ছিলেন নলডাঙ্গা, রংপুরের লোক। উনিও একজন মুক্তার ছিলেন রংপুর কোর্টে, উনি নাটক করতেন। তা ওই বাবা মাঝে মাঝে ওখানে রংপুরে অনুষ্ঠান হলে ওনারা ডাকলে যেতেন, সেই সুবাদে ওনার সঙ্গে বাবা ওনাকে কাকু ডাকতেন। তো উনি আমার বাবাকে নিয়ে যায় কলকাতায়, কারণ উনি কলকাতায় একটা ছবি করবেন, দুঃখীর ইমান। সেটা ডায়লগ হচ্ছে রংপুরের ডায়লগ। এই ডায়লগ ওর তুলসীবাবু তখন খুব ব্যস্ততম শিল্পী, সেখানে তার সময় নেই। তখন বাবাকে নিয়ে গেছে যে তুমি এদেরকে কলকাতার এই নামকরা শিল্পী, বাবার মুখে আমি শুনেছি কানন দেবী, প্রমথেশ বড়ুয়া, এই টাইপের লোকদের উনি ডায়লগ শেখাতেন, রংপুরের ডায়লগ। আর বাবার ছিল যে কাকু আমি তো সিনেমা করি না, আমি তো জানি না এটা করবো, কিন্তু আমার তো গান, আমার গানের জন্যই কিন্তু আসলে, হ্যাঁ তোমাকে আমি সেটারও বন্দোবস্ত করে দেবো। তখন মেগাফোন কোম্পানিতে একটা গান উনি করেন, দুটি গান করেন, আর এইভাবেই ওনার চলছিল। যাই হোক, পরে পার্টিশনের সময় আমাদের আর মাইগ্রেট করা হয়নি। আমাদের অনেক ভূসম্পত্তি, এত বড় ভূসম্পত্তির লোক ওখানে পাওয়া যায়নি। আর আমার ঠাকুরদাদা খুব নিজে হাতে এইগুলি করেছেন, যে কারণে বলছেন যে না, সব হিন্দু চলে যাক, আমি যাব না, আমি পাকিস্তানেই থাকবো। কারণ ওই যে জমির প্রতি মায়া, অতএব তুমি চলে আসো, যদি তুমি না আসো তোমাকে তেজ্যপুত্র করা হবে। এই বাবা উল্টো কলকাতা থেকে চলে আসলেন ঢাকায়। ঢাকায় এসে উনি প্রোগ্রাম শুরু করেন নাজিমুদ্দিন রোডে। তখন নাজিমুদ্দিন রোডে ছিল রেডিও। যাই হোক, এটা অনেক ঘটনা। তো 1960-তে যখন প্রথম আমাকে গ্রামের স্কুল থেকে নীলফামারী হলো মহকুমা, তখন মহকুমার স্কুলে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হলো। আমাকে রাখা হলো বাবার এক বন্ধুর বাসায়। আমি তখন ক্লাস 5-এ পড়ি মোটে। তো এই প্রথম যখন বন্ধটা হচ্ছে, রোজার বন্ধ 1 মাস থাকে, আমি চলে আসলাম বাড়িতে এসে দেখি যে বাবা বেশ কয়েকজন লোক নিয়ে গানের মহড়া দিচ্ছেন বৈঠকখানায়। তা আমি মাকে বললাম যে মা, এরা কি ব্যাপার, এরা সবাই গান গাচ্ছে। মা বললো যে ওই ঢাকায় কি জানি আছে রেডিওতে, তোর বাবা এদেরকে ঢাকা নিয়ে যাবে। তা আমার খুব ইচ্ছা যে আমিও ঢাকা যাব। তা মাকে বললাম মা, বাবাকে বলো না আমি ঢাকা যাব। তাই মা বলে যে ঠিক আছে তুই গিয়ে বল। আমি ভয় পেতাম বাবাকে, কিন্তু মার সঙ্গে আমার খুব ফ্রেন্ডশিপ। তো মা বললো যে ঠিক আছে তুই ভিতরে গিয়ে দাঁড়ায় থাক। তখনও আমাদের বাড়ির মেয়েরা বাইরে
যায় না, বা পরপুরুষের হয় না আর কি। হ্যাঁ, তো মা বললো যে আমি এইদিকে আছি, বা বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে। মা আমাকে বললো যে তোর বাবা তো পান খায়, যখন পান খাবে বিরতিতে তখন আমি বলবো। আমি ঠিক আছে, আমি তোকে দাঁড়ায় আছি চুপচাপ। তো এক পর্যায়ে বাবা গান থামিয়ে পান খাচ্ছে আর ওদেরকে ডিরেকশন দিচ্ছে, এই শোনো, এই আমরা কিন্তু গান গামো আইতত, আইতত গান গাইলে আমরা কিন্তু বসি গান গামো। তো বসলে এই সামনে থাকবে একটা এরকম ডান্ডা, ডান্ডার উপরে যে এতটা একটু জিনিস, ওইটা হলো মাইক। তো ওই মাইকের থেকে ঠিক এতটুকু দূরত্ব রেখে গান গাইতে হবে। হ্যাঁ, আর যখন হঠাৎ করে দেখবা যে ম্যাক চমকায় না, চাক্কাউ করে ওঠে, এরকম চাক্কাউ করে উঠবে, তখন কিন্তু গান থামাবে না, ওইটা হলো তোমাদের ফটক তুলতেছে। তো এই পর্যায়ে বাবা তখন, মা তখন বেড়ার ফাঁক দিয়ে বলছে যে শোনেন রথিন জানি কি বলবে। তো বাবা খুঁজতেছে রথিন কোথায়। তো অনেক লোক তো রিহার্সাল শুনতেছে, আমি ভিড়ের মধ্যে ওদিকে দাঁড়াচ্ছিলাম। এই কোথায় রথিন, কি ব্যাপার, মুই মাথা নিচু করে, বাবা মুই ঢাকা যাই, আমার দেশি ল্যাঙ্গুয়েজে কথা বলতাম, বাবা মুই ঢাকা যাই। হ্যাঁ, তুই কেন ঢাকা দেবো, তুই কি গান জানিস, আমাকেই জিজ্ঞাসা করছে। তো আমি বললাম যে হ্যাঁ, তো গা দেখি। তো আমি তো একটা গান গিয়ে ফেললাম। কোনটা কোনটা দাদা, একটু মনে আছে? ওটা ভাওয়াইয়া গান। হায় হায় পানিয়া গোলাম ডাঙ্গাইলে মগ চ্যাপটা বাতা দিয়া, পিটি ফাটি রক্ত বেড়াল দৌড় দৌড় কোহরিয়া রে, দৌড় দৌড় কোহরিয়া, আরে না করি মার বাসি কুশি ভাত না দেন রান্ধিয়া, দিন মনটায় থাকিম সুতি দাগলি মাথাতে দিয়া রে, দাগলি মাথাতে দিয়া। তো বাবা তো আশ্চর্য, আরে আমি তো তোকে গান শেখাইনি, তুই কেমন করে গান শিখলি। তা তখন আমি বললাম যে যখন এখানে ছিলাম, তুমি যে সন্ধ্যার সময় গান করতা, আমরা পড়াশোনা করে উঠলে আমরা 4 জন গৃহশিক্ষকের কাছে পড়তাম বৈঠকখানায়, আমি, আমার দিদি আর পিসি আর ছোট কাকু। তো দিদি আর পিসি সমবয়সী, আমি আর ওই ছোট কাকু সমবয়সী, বন্ধুত্বের মতন আর কি আমাদের। তা আমরা যখন পড়াশোনা করে উঠে যেতাম, বাবা তখন বসতেন গান প্র্যাকটিস করতে। দাদা আমি শুনেছি আপনার গান শেখার যে, না, আমি ঘটনাটা বলে দিই। তারপরে তো ওরা ঘুমাতো, আমি খাওয়া দাওয়া করে ঘুমাতো, আমি ঘুমাতাম, আমি বেড়ার ফাঁক দিয়ে বাবার গান শুনতাম। আর পরদিন স্কুল, গ্রামের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো 1:30 2টা যখন বাড়িতে এসে, তখন বাবার অভ্যাস ছিল দুপুরের খাওয়া খেয়ে একটা ঘুম দেওয়া। তো আমি তাড়াতাড়ি খেয়ে ওই গানের খাতাটা বাবা কোথায় রাখে আমি জানতাম। ওই একটা বেঞ্চ ছিল, বেঞ্চের মধ্যে মায়ের ট্রাঙ্ক সুটকেস যেগুলি রাখা, ওই একটা ট্রাঙ্কের উপরে বাবার একটা ক্যাশ বাক্স, ওই ট্রাঙ্কটার নিচে বাবা চাবিটা লুকিয়ে রাখতো, এটা আমি খেয়াল করেছি। ওইখান থেকে চাবিটা চুরি করে বাবা আর ক্যাশ বাক্স খুলে গানের খাতাটা নিয়ে দৌড়, একেবারে আধা মাইল ভিতরে, যেটা তোমরা চক বলো, আমরা বলি দোলাবাড়ি, শুধু ক্ষেত আর ক্ষেত, সেই ক্ষেতের আইলের মধ্যে বসে বাড়ি করতাম। বাবার হাতের লেখা খুব সুন্দর ছিল, পড়তে আমার কোনো অসুবিধা হতো না। তা তখন ওই গানটা আমি চিৎকার করে গাইতাম, গাইয়া আবার ওনার ঘুম ভাঙার আগে এসে রেখে দিতাম। আবার প্রত্যেক দিনই সন্ধ্যার পরে ওই কাজ করতাম। যেদিন আবার ওই গানটা গাইতো, তখন আমি চেষ্টা করতাম যে আমার ভুলটা কোন জায়গায় আছে, এইভাবে আমি শুধরিয়ে নিতাম। তো এইভাবেই কিন্তু আমি বাবার গানের খাতা চুরি করে এইভাবে গান করছি। আর এইখানে আর একটা কথা আমি বলবো, ওই যে চিৎকার করে আমি গান করতাম ক্ষেতের আইলে বসে, তখন তো স্কেল সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না স্কেল কাকে বলে। তো ওই যে উদাত্ত কণ্ঠে গান করেছি, স্কেল আমার অটোমেটিক হাই হয়ে গেছে, প্রকৃতির সঙ্গে মিলে গেছে। সেটা এই জন্য আপনার গলা এত চড়া, এত সুন্দর। গতকাল আপনার একটা অনুষ্ঠান দেখতে গেলাম উদিচির, আমাদের এখানে টরন্টোতে। দেখলাম যে দাদা আপনি যে পরিমাণ জোশ, আনন্দ, উচ্ছ্বাস, একটা সবকিছু হৃদয় মন দিয়ে একটা উত্তাল যুবকের মতো আপনি শরীর কাঁপিয়ে গান গাইছেন, সেটা দেখে আমাদের নিজেদেরই শরীর কাঁটা দিয়ে উঠলো, নিজেদেরই এক এক সময় মনে চোখে পানিও আসলো, মনে হলো এই যে একটা অদ্ভুত সৌন্দর্য, এই জিনিসটা আপনার কি করে? আসলে দেখো, যে কোনো জিনিসের প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদিও আমি ইদানিং খুব একটা প্র্যাকটিস করি না, কিন্তু মাঝে মধ্যে করি। তো আগে যখন মনে করো ওই শৈশবকাল, তারপরে নীলফামারী হাই স্কুল থেকে 1960 প্রথম রেডিওতে গান করলাম, তারপরে আবার 62-তে, এটা হলো ফোক ফেস্টিভ্যাল, তো ফোক রেডিও পাকিস্তানের ফোক ফেস্টিভ্যাল, আবার 62-তে হলো, তখন আবার গেলাম 62-তে করে, তারপরে আর এর মধ্যে যাওয়া হয়নি। তারপরে 1965-এ যখন ঢাকা টেলিভিশন শুরু হলো, বাবা তখন টেলিভিশনে জয়েন করলো আর কি, অ্যাজ স্টাফ আর্টিস্ট। তো ওই আবার 65-এ ওই রোজার বন্ধে আমি ভাবলাম যে দেখি তো বাবা বলে টেলিভিশনে জয়েন, টেলিভিশনটা কী জিনিস দেখে আসি। আমি আবার ঢাকা চলে গেলাম। বাবা তখন একটা বোর্ডিংয়ে থাকতো,
যাই হোক, তো বাবার সঙ্গে প্রতিদিন যেতাম ডিআইটি বিল্ডিংয়ের টেলিভিশন সেন্টারে। তখন শুধু সন্ধ্যার সময় 1 ঘন্টা 1.5 ঘন্টার পাইলট টেলিভিশন, 1.5 ঘন্টার ইয়ে, তা বেশি দূর না, 10-12 মাইল বিস্তৃত ছিল, ওর কভারেজ করতো। তো দেখতাম, তো বাবা কেন জানি হঠাৎ, তখন কলিম শারাফি সাহেব ছিলেন টেলিভিশনের চিফ। তো বাবা এমনি একদিন মনে করছে যে কলিম ভাই, আমার ছেলেটা তো একটু গান করে, দেখেন ওকে একটা সুযোগ দেওয়া যায় কিনা। তখন মনে করে নোটেড শিল্পীরা অনেকেই চান্স পায়নি, 1-1.5 মাস হয়েছে মোটে, অনেকেই সুযোগ হয়নি। তো আচ্ছা দেখবো। তারপরে একদিন কি হয়েছে, ফেরদৌসী আপা চিটাগাং গেছে অনুষ্ঠান করতে, ফ্লাইটে ফেরার কথা, কিন্তু উনি ফিরতে পারেননি। তখন এই আর্টিস্ট পায় কোথায়, আর তখন এত টেলিফোন তো এইরকম ইজি ছিল না, আর সবার টেলিফোনও ছিল না। তো হঠাৎ করে কলিম সাহেব হিসাবে মনে হয়েছে যে আরে রথিন তো বলছিল হরলবাবু ছেলের কথা, এই ডাক দাও তো হরলবাবুকে। তো বলছে যে ও কি এসছে, বলে হ্যাঁ, বলে এক্ষুনি স্টুডিওতে নিয়ে আসেন। তারপরে স্টুডিওতে গেলাম, ঢুকলাম, এই প্রথম টেলিভিশনের স্টুডিও। ওরে বাবা, হেভি হেভি লাইট, মানে চৈত্রী মাসের মতন মাথা গরম হয়ে যেত, মানুষ গান ভুলে যেত, এত এত পাওয়ারফুল লাইট দিয়ে রাখতো। আর ভোমা ভোমা ক্যামেরা, এবং এরকম রোল করা না, ওই ঠেলে নিজেরা ঠেলে ঠেলে নিয়ে যেতে। হ্যাঁ, তো যাই হোক, আমার গান গাইলাম, মুখটা শুনেই বলে যে পাস, তাড়াতাড়ি করেন, ওকে মেকআপ করে নিয়ে আসেন। আমি তো একদম ছোট আপনি তখন, 13 বছর বা হ্যাঁ, ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তারপরে আমি কলিম ভাই গিয়ে বলতে, কলিম চাচাকে বাবা গিয়ে বলে, কলিম তখন হলো টেলিভিশনে ওই পায়জামা পাঞ্জাবি ছাড়া তুমি প্রোগ্রাম করতে পারবো না শিল্পীরা। তা আমি তো পরে গেছি প্যান্ট শার্ট। তা বাবা গিয়ে বলতেছে যে কলিম ভাই ও তো পাঞ্জাবি আনেনি, ও তো প্যান্ট শার্ট পরে, বলে রাখেন আগে প্রোগ্রামটা উতরাই যাক তো। তারপরে একটু পরে কলিম চাচা আবার আসছে আমাদের কাছে, আমরা যখন রিহার্সেল করছি, হরলবাবু আপনার সাথে একটু কথা আছে। কি ব্যাপার? বলে যে ও তো কখনো গান করেনি টেলিভিশনে, সে কি হতে পারে, 15 মিনিটের চাং তো, আপনি তো ওর বাবা, আপনি একটা কাজ করেন, আপনি প্রথমে একটা গান গান, তারপরে ও 2টা গান করুক পরপর, আপনি মনে কিছু করবেন না তো? না না, বলে আপনার ছেলে তো, আপনি অন্তত এইটুক করেন, তাহলে ওর জন্য সুবিধা হবে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখবে, সাহস পাবে। ঠিক আছে, তারপরে এই তো গান ওই করে ফেললাম। ছোট্ট বয়সে দাদা কি গান গেয়েছিলেন মনে আছে? ওই গানটা করেছি। আচ্ছা, আর ওই বাপুই চ্যাংড়ারে, বাপুই চ্যাংড়ারা একটু শোনাবেন দাদা, বাপুই চ্যাংড়ারে। এটা চটকা রংপুরের। বাপুই চ্যাংড়া রে শুট করিয়া কোরে কথা, শুন কথা মোরে, রাস্তা দিয়া যাস রে বাপুই গান টানিয়া, ওরে বাট্টা ভরা পান সুপারির নাই খাওয়াইয়া, কার কাছে মনের কথা কবরে ভাঙ্গিয়া। কি দারুণ, এত ছোটবেলায় যে এই শুরু হয়ে গেল জীবন আর কি। ওদিকে 1960-তে রেডিও, 1965-এর 1 মাস পরেই টেলিভিশনের জন্মের 1 মাস পরের থেকেই টেলিভিশন। আর তারপরে যখন ঢাকা কলেজে আসলাম ম্যাট্রিক পাস করে, 1966 or 67-এ খান আতর রহমানের 7 ভাই চম্পা ছায়াছবিতে প্রথম প্লেব্যাক করলাম। হ্যাঁ, এই জীবন শুরু হয়ে গেল, জীবন চলছে, যতদিন বেঁচে আছি চলবে। অনেক, আপনার কি নিজেকে একটু সবার চেয়ে আলাদা মনে হতো? না, আলাদা, শোনো, একটা ব্যাপার হচ্ছে, আলাদা তো একটু শিল্পীদের তো একটু আলাদা এমনিতেই হয়ে যায়, চরিত্রগতভাবেই আলাদা হয়েছে, কারণ আমাদের যে মাধ্যম সেটা তো সাধারণ মানুষের মতন না, আমাদের একটু অন্য রকমের চিন্তা ভাবনা, অন্য রকমের চালচলনটা ওই এর কারণেই এসে যায়। মানে যে খেলোয়াড় তার একটা অন্য রকমের ব্যাপার থাকে, যে গান গায় তার একটা অন্য রকমের, ছবি আঁকে তার একটা অন্যরকম, কিন্তু সব জায়গাতেই ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটা তুমি করছো সেইটার প্রতি তোমার ভালোবাসা, ভক্তি এবং শ্রদ্ধা, তার উপরে হচ্ছে মনের পবিত্রতা। মনের পবিত্রতা না থাকলে কোনো কিছু সৃষ্টি করা যায় না, এইটা আগে তোমাকে ঠিক রাখতে হবে। মিথ্যা বলা যাবে না, সত্য পথে থাকতে হবে, যে যেটাই করুক, ছবি আঁকুক, গান গাক, খেলুক, ব্যবসা করুক, মনের পবিত্রতা না থাকলে সেই মার্গে যাওয়া যায় না। দাদা আপনার গান সেই মার্গে যাওয়া যায় না। সবার হৃদয় ছুঁয়ে গেছে। হৃদয়ে আর একটা কারণ আছে, বুঝলে তো, যে কোনো তুমি এখন একটা গান গাচ্ছ, গানটার মধ্যে তোমাকে ডুবে যেতে হবে, অর্থাৎ গানটা কি, এটা কি গান, এটা কি হাস্য কৌতুকের গান, না এটা বিচ্ছেদ, না এটা ভালোবাসার একটা খুব রোমান্টিক গান, এইটাকে অনুভব করতে হবে, সেই পরিবেশটাকে তোমার হৃদয়ে নিতে হবে। খালি বললো তুললাম আর করে গান করে গেলাম, এটা কোনো। অনেক তো প্লেব্যাক করেছেন, তো একটা যদি কিছু একটা আমাদের শোনান সেখান থেকে। বললাম ওখান থেকে শুরু করার জন্য,
দাদা সিনেমায় অনেক গান করেছি গরুর আমি। গাড়ির যে আপনি গরুর গাড়ির ওইটা ছিল। এটা নোলক ছায়াছবির শিবলি ভাইয়ের, শিবলি সাদিকের ছবি। তো ফেরদৌসী আপা ছিল এটার মিউজিক ডিরেক্টর। তা ফেরদৌসী আপা আমাকে ডাকে বললো যে রথিন এরকম আমি ছবি মিউজিক ডিরেকশন করছি, তোকে ভাই একটা গান কভার লাগবে। কোনটা? বলে বাউ কুমটা বাতাস যেমন। একটু জানতে হতো, উনি আবার তুলে দিলেন ঠিক মতন। তুলে নিয়ে আমি স্টুডিওতে গেছি রেকর্ডিং করবো। তখন এফডিসি বন্ধ ছিল, ইপসা রেকর্ডিং হতো। তা আমি স্টুডিওতে ঢুকে গেছি, রেকর্ডিং একটা কাট হয়ে গেছে। এমন সময় শিবলি ভাই ঢুকলেন ভিতরে, মানে বুথে বলছে রথিন আমি একটু কথা বলবো। আমি বলেন যে রথিন এটা তুমি তো, আমি আবার কি করতাম, আমি সিকোয়েন্স বুঝে নিতাম সিনেমার গানের, যে এই গানটার আগের সিকোয়েন্সটা কি এবং এর পরের সিকোয়েন্সটা কি, তাতে কি হয় মেন্টালিটিটা তখন ওইভাবে আমি, এটা অনেকেই জিজ্ঞেস করে কিনা আমি জানি না, বাট আমি জিজ্ঞেস করতাম ডিরেক্টরকে। তাতে কি হয় নিজের প্রস্তুতিটা ওইভাবে নেওয়া যায়। তো শিবলি ভাই বলতেছে যে রথিন এটা তো গরুর গাড়ির গান, তুমি তো জানো, এবং গাড়িয়াল গাচ্ছে, হিরো গাচ্ছে, তো তুমি গানটা গরুর গাড়ির তো ঠিকই আছে, কিন্তু গরুর গাড়ি চালায় যে, কারণ ওরা কি অন্য কোনো কিছু করে কি না এই চালানোর সময় কোনো শব্দ বা অন্য কিছু হাত পাত এইরকম? আমি যে করে, অনেকে করে, কিরম করে? তাহলে আমি এই যে গরু যখন শুরু করে তখন ওই যে হঠাৎ হঠাৎ হঠাৎ, আরে ডাইনে চল ডাইনে চল ডাইনে চল, তাহলে এক্স্যাক্টলি ভাই তুই এইটা দে। দারুণ। আমরা এইভাবে কাজ করতাম আর কি। বিশ্ববিদ্যালয়ে না দাদা, তার আগে একটু জানতে চাবো, আপনি যখন স্বাধীন বাংলা বেতারে যখন আপনার কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন, তখনকার একটু কিছু স্মৃতি আপনার। তখনকার স্মৃতি তো হচ্ছে যে আমাদের সময়টাই ছিল তখন তালমাতাল, মানে যুদ্ধের পূর্ব প্রস্তুতি আর কি। তখন ঢাকা শহরটাই মানে একটা মিছিলের শহর, এবং সেটা 1960 আগের থেকেই হচ্ছে, কিন্তু 69 থেকে এটা বেশি করে আন্দোলিত হলো আর কি। তা তখন আমি তো 68-এ ঢাকা কলেজ শেষ করলাম। ঢাকা কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে আসলাম। তো ঢাকা কলেজের একদিনকার কথা আমার মনে আছে, ঢাকা কলেজ খুব রেস্ট্রিক্টেড কলেজ ছিল, ওখানে কোনো আন্দোলন পলিটিক্স করতে দিত না, গভর্নমেন্ট কলেজ। তো ওইখানে একদিন আমরা ক্লাস করছি, আলমগীর স্যারের ক্লাস ছিল ইকোনমিক্স, হঠাৎ এক ভদ্রলোক মেয়াই কামিন স্যার কই ভিতরে ঢুকে গেল। তো ঢুকে বলছে স্যার আমি একটা মিনিট ওদের সঙ্গে কথা বলবো। কই এটা তো ক্লাস হচ্ছে, আমি তো আপনাকে এখানে কথা বলতে দিতে পারি না। স্যার আমি একটা মিনিট আমাকে দেন, স্যার আমি 1 মিনিট কথা বলবো। তো উনি তখন একটা বক্তৃতার মতন পায়জামা পাঞ্জাবি পরা বক্তৃতা দিয়ে দিল, আইয়ুব খান আমাদের শোষণ করছে, হ্যান করছে ত্যান করছে, তোমরা ক্লাস করবো না, আজকে আমাদের সঙ্গে চলো, আমরা বটতলায় যাচ্ছি, ওখানে তোমাদের সবাইকে যেতে হবে। এই কথা বইলা ওই স্যার বলে আরে এটা কি করেন, আমার তো চাকরি এটা ভাই, আপনি এইভাবে তো করতে পারেন না। কয় স্যার আপনি ক্ষমা করবেন, এই তোমরা বেরিয়ে এসো। আমরা সব পোলাপানও আছে না কিছু উড়নচুরুর পোলাপান, হুড়ুর বাইরে গেছে। আমি বাইরে গিয়ে তা আমার পাশে বন্ধুর এই লোকটা কে? তা বলছে আরে বেড়া চেনোস না, এটা আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের প্রেসিডেন্ট। এই রাজ্জাক ভাইয়ের প্রথম দেখলাম, সাদা পায়জামা খদ্দরের পাঞ্জাবি পরা, এবং ওই শুরু হলো আন্দোলন। আর আন্দোলনের সঙ্গে তখন তোমার আওয়ামী লীগ, ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী, আরও যারা ছিল, কমিউনিস্ট পার্টি, কোনো অনুষ্ঠান হইলেই ডাক পড়তো, আসো গান করতে হবে। তখন তার ভাওয়াইয়া গান গাওয়া যায় না, তখন এই যে গণসঙ্গীত শিখতে হচ্ছে, সংগ্রহ করতে হচ্ছে। তখন গণসঙ্গীত শিখতাম, আমাদের শেখাতেন আব্দুল লতিফ, সুখেন্দু চক্রবর্তী, অজিত রায়, শেখ লুৎফর রহমান, এদের কাছে আমরা যেতাম, এদের কাছে আমরা গান শুনতাম, শিখতাম। সেইটাই পরবর্তীকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাস যুদ্ধ যখন এসে গেল, তখন ওইখানে যাওয়ার আর একটা কারণ, আমরা ঢাকা শহরে ছিলাম। 29শে মার্চ যখন কারফিউটা একটু ব্রেক করে, ওই দিন আমরা ঢাকা শহর থেকে বেরিয়ে গেলাম, বিক্রমপুর গেলাম। আমাদের পাশের ঘরের বাড়ি ছিল বিক্রমপুর, আমাদের তো রংপুর, তখন তো রংপুর যাওয়া সম্ভব না, এত দূরের পথ। তো বাবা কিন্তু অনর, বাবা যাবে না কোথাও, না না আমি যাবো না, কোথাও যাবার দরকার নেই, এখানেই থাকি। তাই বললাম তুমি বুঝতেছো না, শাকারি বাজারে এত লোক মারছে, এই সবখানে মারতেছে, যে কোনো মুহূর্তে লক্ষ্মী বাজার আসবে, আর তোমাকে আমাকে সবাই চেনে এখানে, ওরা আসবে, আসে প্রথম আমাদের ধরবে, অতএব তুমি কি মরতে চাও, চলো। ওরা বলতেছে ওদের সঙ্গে বিক্রমপুরে, এই বিক্রমপুরে গেলাম। তো এপ্রিল মাসে দেখি স্বাধীন বাংলা বেতার কিন্তু আস্তে আস্তে শোনা যেত। তো একদিন দেখি আমার গাওয়া গান বাজতেছে রেডিওতে স্বাধীন বাংলা থেকে। তো ওই আন্দোলনের 71-এর আন্দোলনের আগ দিয়ে কলিম শরাফি তখন টেলিভিশন থেকে আউট হয়ে গেছেন, উনি তখন HMV ঢাকার ইনচার্জ। তো উনি আমাদের 4টা গান
এই জয় বাংলা বইলারে, ও বিড়াল রুই মাছের মাথা খাইও না, এই 4টা গান উনি করালেন। তার মধ্যে 2টা আমার সোলো আর 2টা কোরাস। এই গান দেখি ওখান থেকে বাজতেছে, তখন আই ওয়াজ ইন্সপায়ার্ড যে না, আমার তো বসে থাকা যাবে না, আই মাস্ট জয়েন স্বাধীনমালা বেতার গান। এই মে মাসে বেরিয়ে গেলাম। মে মাসে সেই গণজোয়ারের গানগুলি একটা একটা যদি কিছু একটু লাইন আমাদের এখন যদি শোনাতেন। আচ্ছা, আমি যেদিন যাই, এটা জুন মাসের 13 থেকে 15 তারিখের মধ্যে, আর যে তারিখটা আমার মনে হচ্ছে না, মানে এই 13 থেকে 15-এর মধ্যে জুনের 71-এর স্বাধীনমালা বেতারে পৌঁছলাম। তো ওই দিনই একটা গান, প্রথম যে গানটা করি, আপেল মাহমুদ এবং আমি। তো আমি তো নতুন গেছি, তখন কেবল ওইখানে একটা রুমে এরকম ফ্লোরিং হতো, একটা দোতলা বাড়ি, তো ওই 2 তলার উপরে আমরা থাকতাম। এখানে সিঁড়ির ডান দিকে রুমটাতে আমিনুল হক বাদশাহ, কামাল লোহানী, আশফাকুর রহমান সিনিয়ররা, ওনারা ওই রুমটাতে থাকতেন। আর সিঁড়ির পরেই একটা রুম, এই রুমটা হলো স্টুডিও, ছোট্ট একটা রুম এবং সাধারণ রুম, কোনো সাউন্ড প্রুফ কিচ্ছু ছিল না, জাস্ট পর্দা। আর ওই রুমটার পরে একটা বড় রুম, সেই বড় রুমটাতে ফ্লোরিং করতাম আমরা। তা তখন সবাই ছিল না, সব 1 নম্বরে আব্দুল জব্বার, 2 নম্বর আপেল মাহমুদ, 3 নম্বর মোকশেদ আলী শাহী, 4 নম্বর মান্না হক, এই 5 নম্বর সিটটা হলো আমার। তখন আর কেউ আসেনি, এবং ফ্লোরিং মানে 17 ইঞ্চি আর পাম্বালিশ। যাই হোক, তো ওই দিন বিকালবেলা পরিশ্রান্ত ছিলাম, তো নিচে একটা ডাইনিং হল ছিল, ডাইনিং হলের পাশে একটা খাট ছিল, তো ওইটার পাশে একটা রুমে তখন ইংরেজি নিউজ পড়তেন পারভিন হোসেন। ওনার হাজব্যান্ড ছিলেন টি হোসেন, উনি পরবর্তীকালে ডাক্তার মানুষ, উনি সচিব হয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তো ওনার 2 ছেলে, বড় ছেলে 2টা পাশাপাশি বয়স আমাদের মতন। তো ওই বড় ছেলেটা আমাকে, আমি যখন সিঁড়ি দিয়ে খাওয়া করে উপরে উঠতে বলতেছে, আপনি কি ঢাকা থেকে এসছেন? আমি যে হ্যাঁ। ঢাকাতে কি যুদ্ধ শুরু হয়েছে? আমি যে হ্যাঁ। তা বললাম, ভাই আমি খুব পরিশ্রান্ত, তো আপনার সঙ্গে পরে কথা বলবো, আমি একটু রেস্ট নিই। একটু দাঁড়ান। কইয়া ও ঘরের মধ্যে গিয়া ওই তোষক আর বালিশ নিয়ে আসলো। ওই একটা খাট ছিল, ওইটা খালি থাকতো, রাত্রেবেলা ওরা ঘুমাতো, ওইখানে পেতে কথা বলতে বলতে আমরা ঘুমিয়ে গেছি। তা আমি হলাম যে ও এইভাবে কথা বলে, বাংলা বলে কেন? তো পরে ও বললো যে আমি তো পাকিস্তানে থাকি না, আমি কানাডাতে পড়াশোনা করি, এই জন্য বাংলাটা এই যে এইরকম করে বলে আর কি। যাই হোক, তো ওই সন্ধ্যার সময়, মানে গোধূলি লগ্ন, ঘুমাইছিলাম আমরা দুজন। আপেল মাহমুদ এসে ডাকতেছে আমার, মামু মামু মামু। ও আমাকে মামু ডাকতো, আমি ওকে মামু ডাকতাম। মামু মামু ওঠ, কি ব্যাপার? মামু আমি বলছি, আরে মিলিটারি আসছে নাকি? তখনও মানে ব্রেনের মধ্যে যে পলাই বাড়িতে কখন মিলিটারি হাতে ধরা খাই, মিলিটারি আসছে নাকি? ধর মামু, এখানে কোত্থেকে মিলিটারি আসবে? মামু আমি একটা গান শুরু করছি, তুই উপরে আয়, হাত মুখটা ধুইয়া, তুই একটা খালি টান দিবি। আমি ঠিক আছে তুই যা, আমি আসতেছি। তখন কিচ্ছু ছিল না, খালি একটা হারমোনিয়াম আর একটা তবলা, আর কোনো যন্ত্রী নাই। তো ঠিক আছে, গেলাম, গিয়ে আমি শুনলাম। শোনার পরে আমি বললাম যে আপেল, একটা কাজ কর, এই গানটা মুখটাকে কোরাস কর, আর ভিতরের অন্তরা তুই আমি গাবো, আর টানটা আমি দিচ্ছি কোথায় হবে। তো নাই তো কেউ, মান্না তো বেরিয়ে গেছে, আর গুরু মানে জব্বারও তো বেরিয়ে গেছে, এখন কারে পামু? আমি জানি একজন আছে, মোতাহার, মিউজিক কলেজে পড়তো, ওই তো এখন অ্যানাউন্স করে এখানে, তো মোতাহারকে ডাক দিই, মোতাহার আমাদের সঙ্গে করুক, আমি জানি ও গান জানে। তো ঠিক আছে তাহলে ডাক দে। তাই মোতাহার আসলো, আমরা 3 জন মিলে সেই বিখ্যাত গান, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই, ও ও ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই, ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। একদম চোখে পানি চলে আসে দাদা এই গানগুলি আপনি শুনে। আমরা আপনার আরো অনেক কথা শুনবো, একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, যিনি আমাদের সংস্কৃতি, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের শেকড়কে ধরে রেখেছেন, যার সত্তায় আমাদের দেশ, মাটি, তার সুর,
সত্তা জুড়ে সবসময় থাকে সেই শিল্পী আজ আমাদের সঙ্গে আছেন। ফিরে আসছি একটু পরে শিল্পীর কাছে।